বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুসা আল হাফিজের চমৎকার একটি বই, আমেরিকা মুসলিমদের আবিষ্কার। আজকে প্রথম পর্ব, অভিযান। দৃষ্টি আমাদের 1492 সালের স্পেনে। বিশ্বের ইতিহাস নতুন মোড় নেয় এ বছর। স্পেনের 700 বছরের মুসলিম রাজত্বের অবসান ঘটে। সূচিত হয় নতুন এক যুগ। এ যুগের এক প্রধান চরিত্র ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস মানেই দুঃসাহসী সমুদ্রযাত্রা। হ্যাঁ, আটলান্টিকে তিনি প্রথম অভিযান শুরু করেন 1492 সালের 3 আগস্ট। 90 জন সঙ্গী আর 3টি জাহাজ নিয়ে স্পেনের ডেলভা বন্দর থেকে যাত্রা করেন কলম্বাস। জাহাজ 3টির নাম ছিল সান্তা মারিয়া, পিন্টা ও নিনা। জাহাজগুলো আটলান্টিক মহাসাগরে পশ্চিমের দিকে এগোতে লাগলো। উপরে আকাশ আর নিচে অথই পানি, সামনে অনিশ্চিত অন্ধকার। কাফেলা এগিয়ে চলল দিকচিহ্নহীন সাগরে। গন্তব্য অস্পষ্ট। সমুদ্রে ছিল বিপদের চোখ রাঙানি। তার উপর দিয়ে সাঁতার কেটে 2 মাস পেরিয়ে গেল। অক্টোবর শুরু হলো অজানা ভীতি নিয়ে। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ল উৎকণ্ঠিত প্রশ্ন, কোথায় যাচ্ছি আমরা? কি হবে এই যাত্রার পরিণতি? কলম্বাস তাদের ভারতে নিয়ে যাবেন, কিন্তু কোথায় সেই ভারত? নাবিকরা পাঠ করল পরস্পরের মনের ভাষা। সামনে যেতে আপত্তি জানালো অনেকেই। অজানা গন্তব্যের দিকে এভাবে ঘুরে বেড়ানো যায় না, আর এগুতে রাজি নয় তারা। কলম্বাস তাদেরকে আশার বাণী শুনিয়ে অব্যাহত রাখলেন যাত্রা। বললেন 2 দিনের মধ্যে ডাঙ্গার দেখা না মিললে ফিরে যাবেন স্বদেশে। 11 অক্টোবর বৃহস্পতিবার। সাগর অস্থির। তরঙ্গমালা মাতাল হাতে জাহাজ দুলাচ্ছে। এক ভেঙে পড়া নাবিক পাটাতনে দাঁড়িয়ে অজানার শঙ্কায় বিমর্ষ। সে চেয়ে আছে অজানার পানে। হঠাৎ তার চোখে পড়ল দূরের পানিতে ভেসে আসছে গাছের ডাল। ডালে একদম তরতাজা চেরি ফল। দেখেই সে চিৎকার করে উঠল খুশিতে, ডাঙ্গা ডাঙ্গা। গভীর রাতে সমুদ্রে দেখা গেল আলো জ্বলছে। দেখলেন কলম্বাস। পিন্টা জাহাজের নাবিক বন্দুকের আওয়াজে জানালেন সুসংবাদ, তিনিও আলো দেখেছেন। অক্টোবরের 12 তারিখ শুক্রবার সকাল। রদ্রিগেজ নামের নাবিকটি দেখলেন তটভূমি। জাহাজ নোঙ্গর করল বালুময় উপকূলে। কলম্বাস নামলেন বাহামা দ্বীপপুঞ্জের শান্ত রৌদ্রময় এক দ্বীপে। এর নাম রাখলেন সান সালভাদর। পরিচিত হলেন বহু দ্বীপের সাথে। কলম্বাস রওনা হয়েছিলেন ভারতের লক্ষ্যে। তিনি নতুন এ ভূখণ্ডকে ভারত বলেই ভাবলেন, কিন্তু এর অধিবাসীদের রং যে লালচে। তিনি তাদের নাম রাখলেন রেড ইন্ডিয়ান। দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালেন। কলম্বাস তাদের সম্পর্কে নিজের ডায়েরিতে লিখেন, দ্বীপের অধিবাসীদের কোনো ধর্ম নেই বলে মনে হচ্ছে, তাই তাদেরকে খুব সহজ করে খ্রিস্টান করা যাবে। আমি এখান থেকে 6 জনকে নিয়ে যেতে চাই। রাজারানীর কাছে লেখা পত্রে কলম্বাস জানান, তারা স্বভাবতই ভীরু ও দুর্বল চিত্ত। তবে যখনই তারা বুঝতে পারে যে তারা নিরাপদ, তখনই তারা তাদের ভীতি প্রবণতা পরিত্যাগ করে। তখন বোঝা যায় তারা অত্যন্ত সরল ও সৎ প্রকৃতির এবং সেই সাথে উদারও বটে। তাদের কাছ থেকে কিছু চাওয়া হলে তারা কখনো প্রত্যাখ্যান তো করেই না, বরং উল্টো আমাদের তা চাইতে উদ্বুদ্ধ করে। তারা বেশ আত্মত্যাগী চরিত্রের এবং অপর কেউ তাদেরকে পছন্দ করে এমনটি জানলে তারা তাদের প্রতি ভালোবাসা প্রকাশে কসুর করে না। তুচ্ছ জিনিসের বিনিময়ে কখনো বা কোনো বিনিময় ছাড়াই অতি মূল্যবান অতি জিনিস দিয়ে তারা অনায়াসে খুশি থাকে। তাদের লক্ষ্য করে তিনি দিলেন এক ভাষণ। ভাষণে স্পষ্ট জানিয়ে দিলেন, ইউর হাইনেস, যারা খ্রিস্টনিজমকে ভালোবাসেন ও বিস্তৃত দেখতে চান এবং যারা মোহাম্মদী বিশ্বাস ও মূর্তি পূজার শত্রু, তারা আমাকে পাঠিয়েছেন ভারতের এই প্রান্তে, যাতে করে আমাদের পবিত্র বিশ্বাসে অধিবাসীরা ধর্মান্তরিত হতে পারে। আমাকে আদেশ দেওয়া হয়েছে যাতে আমি পূর্বে না যাই, যা প্রচলিত এবং জ্ঞাত একটি পথ। আমি যাতে পশ্চিম পথ ধরে এগোই, যা আজ পর্যন্ত রয়ে গেছে অজানা। সে পথে আমার আগে কেউ ভ্রমণ করেননি। কলম্বাসের বক্তব্য বলে দেয়, উচ্চতর কোনো কর্তৃপক্ষ তাকে প্রেরণ করে সমুদ্র অভিযানে। তাকে দেওয়া হয় বিশেষ নির্দেশনা। সেই কর্তৃপক্ষের রয়েছে বিশেষ ইচ্ছা।
যা নিবেদিত খ্রিস্টবাদের বিস্তৃতির জন্য অপবিত্রদেরকে পবিত্র ধর্মে দীক্ষিত করার জন্য। কলম্বাস সেই কর্তৃপক্ষের প্রশংসা করেছেন, তারা ভালোবাসেন খ্রিস্টবাদ, চান তারা বিস্তৃতি, আর তারা শত্রু মোহাম্মদী বিশ্বাসের। ইতিহাস বলে সেই কর্তৃপক্ষ হচ্ছে ফার্ডিন্যান্ড 11 অফ অ্যারাগন ও ইসাবেলা 1 অফ ক্যাস্টিল। তারা তখন ইউরোপের অপ্রতিহত শক্তি, প্রধান রাজা রানী, খ্রিস্ট জগতের অভিভাবক। 1469 সালে তারা পরস্পরে আবদ্ধ হন বিবাহ বন্ধনে, গঠন করেন শক্তিশালী সেনাবাহিনী, স্পেন থেকে মুসলিম বিতাড়নে নিয়োগ করেন সর্বশক্তি। 1483 সালে হামলাকারী বাহিনী পাঠান মুর সভ্যতার অন্যতম কেন্দ্র মালাগায়। বহু শতকের মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ নগরী মালাগা দখল করবে তারা। শস্য ক্ষেত জ্বালিয়ে দেয়া, জলপাই ও দ্রাক্ষা গাছ কেটে ফেলা, সমৃদ্ধশালী জনপদ ধ্বংস করা, গবাদি পশু তুলে নিয়ে যাওয়া ইত্যাদি অপরাধ ও ধ্বংসলীলায় লিপ্ত হলো তারা। বাহিনী এগিয়ে এলো চারদিকে মৃত্যুর কাহিনী লিখে লিখে। অবরোধ করলো মালাগা, নগরবাসী আত্মসমর্পণ করলো নিরাপত্তার শর্তে। কিন্তু শহর অধিকার করে ফার্ডিন্যান্ড চালালেন গণহত্যা, জাতিগত নিধন। 1489 এর 4 ডিসেম্বর আক্রান্ত হয় বেজার নগরী। ক্ষেত খামার ও কলকারখানা ধ্বংস করে এবং বাইরের যোগাযোগ বন্ধ করে খাদ্যাভাব ঘটানো হয় শহরে। দুর্ভিক্ষ কবলিত নাগরিকরা প্রাণ রক্ষার শর্তে নগরীর ফটক খুলে দিলে জোয়ারের মতো ঢুকে পড়া সৈন্যদের হাতে তারা মৃত্যুর কবলে পড়ে। এ সাফল্য অনুপ্রাণিত করে রাজা রানীকে, তারা আরও এগিয়ে যান। 1491 এর 1 মার্চ অবরোধ করেন সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র গ্রানাডা। শহরটি ছিল স্পেনের রাজধানী। 40,000 পদাতিক ও 10,000 অশ্বারোহী বাহিনী নিয়ে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়ে গ্রানাডাকে ঘিরে ফেললেন ফার্ডিন্যান্ড। বাইরের সাথে নগরের যোগাযোগ হলো রুদ্ধ, নগরবাসীর খাদ্য সরবরাহের উৎসগুলো হলো বন্ধ। শহরে দেখা দিল নিদারুণ মরক, ছড়িয়ে পড়ল বয়াল দুর্ভিক্ষ। 1491 এর ডিসেম্বরে গ্রানাডা আত্মসমর্পণের শর্ত নির্ধারিত হলো। ছোট বড় সকল মুসলমানদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তাদের মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান অক্ষত থাকবে। তাদের রীতিনীতি, ধর্ম, সংস্কৃতি, আচার ব্যবহার, রাজনীতি, ভাষা ও পোশাক পরিচ্ছদ বহাল থাকবে। তাদের নিজেদের আইন কানুন অনুযায়ী তাদের প্রশাসকরা তাদের শাসন করবেন। 1492 সালের 2 জানুয়ারি আত্মসমর্পণ করল গ্রানাডা। ফার্ডিন্যান্ড ও ইসাবেলার মধ্যে শুরু হলো চুক্তি খেলাপির প্রতিযোগিতা। হত্যার শিকার হলেন হাজার হাজার মুসলিম। স্পেনের গ্রাম ও উপত্যকাগুলো পরিণত হলো মানুষের কসাইখানায়। যারা পর্বত গুহায় আশ্রয় নিয়েছিল তাদের অনেককে মেরে ফেলা হলো আগুনের ধোঁয়া দিয়ে। কলম্বাস তখন ফার্ডিন্যান্ড ইসাবেলার বাহিনীতে। যেদিন মুসলিম স্পেনের শেষ শাসক আবু আবদুল্লাহ মুহাম্মদ ফার্ডিন্যান্ড ইসাবেলার কাছে আত্মসমর্পণ করেন, 780 বছরের গৌরবদীপ্ত মুসলিম শাসনের অবসান ঘটে স্পেনে। যে পাহাড়ে দাঁড়িয়ে আবু আবদুল্লাহ গ্রানাডা ত্যাগ করেন সে এখনো কম্পমান ইতিহাসের দীর্ঘশ্বাসে। আজও পাহাড়টির নাম ইএল আলটিমো সাসপিরো ডেল মোরাল বা মোরদের দীর্ঘশ্বাস। প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিনের বিবরণ লিখেছেন কলম্বাস। নিজের ডায়েরিতে রাজাকে সম্বোধন করে কলম্বাস লিখেন, 1492 সালে আপনার হাইনেসের বলে মুরদের অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধের ইতিহাস ঘটে। এই মুররা ইউরোপ শাসন করত। তাদের সাথে যুদ্ধের সমাপ্তি ঘটে গানাডার বড় শহরে। এ বছরে 2 জানুয়ারি অস্ত্রের শক্তিতে আপনার সাম্রাজ্যের পতাকা উড়তে দেখি আল হামরার বুরুজে। গ্রানাডার দুর্গ আল হামরায় দেখলাম মুর রাজা শহরের ফটক দিয়ে বের হচ্ছে আর পূর্ণ আনুগত্য প্রকাশ করছে আপনার সাম্রাজ্যের প্রতি, আমার প্রভু রাজার প্রতি। স্পেন থেকে মুসলিম শাসন উৎখাত ইউরোপে আনে নতুন প্রাণবন্যা। কলম্বাসের সামনে উন্মুক্ত করে সৌভাগ্যের নতুন জানালা। নতুন পরিস্থিতিতে রাজা রানীকে তিনি বুঝাতে সক্ষম হন তার লক্ষ্য উদ্দেশ্য। তিনি চান ভারতীয় অভিযান পরিচালনা করতে। প্রভূত সম্পদ এতে লাভ হবে, অর্জিত হবে নতুন রাজ্য, প্রচার হবে ধর্মের, বিনাশ হবে মোহামেডান তথা
মুসলিম শত্রুগণ। রাজা রানী যদি অভিযানের খরচ বহন করে তাহলে লক্ষ্য অর্জিত হয়। এর আগে কয়েকবার তিনি এই প্রকল্প নিয়ে ফার্ডিন্যান্ড ও ইসাবেলার দরবারে গিয়েছিলেন। 1485 সাল থেকে চলে আসছিল এই ধারা। প্রতিবারই তার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু এখন সময় বদলেছে। কোনো কোনো পাদ্রী নতুন অভিযানের কথা জোর দিয়ে ভাবতে লাগলেন। তাদের অগ্রগণ্য হলেন ফ্রে জুয়ান পেরেজ ডি মার্সেনা। তিনি এক ফ্রান্সিসকান ধর্মগুরু। ফ্রে ডিয়েজু ডি দেজা, তিনি ছিলেন ডোমিনিকান ধর্মপ্রচারক, পরে হন সেভিলের আর্চবিশপ। কনভেন্ট ডি লা রাবিদার ধর্মগুরু প্রমুখ। কলম্বাসের পৃষ্ঠপোষকতায় তারা এগিয়ে এলেন। অনেকের বিরোধিতা সত্ত্বেও তারা রানীকে রাজি করালেন অভিযানের পক্ষে। যে সময়টির আশা কলম্বাস কখনো ত্যাগ করেননি, সে সময়টি এলো এবং তিনি ভারতের অজানা এক খানে খানান বা রাজাদিরাজের নামে এক পত্র সাথে নিয়ে ঈশ্বরের পবিত্র নাম ছড়িয়ে দিতে যাত্রা করতে সক্ষম হলেন। কলম্বাস লিখেন, যাবতীয় বিরোধিতার ক্লান্তিকর প্রতিক্রিয়া সত্ত্বেও আমি নিশ্চিত ছিলাম যে যাই হোক না কেন আমার এই সংকল্পটি আশার আলো দেখাবে, কারণ এটি সত্য এবং যদিও সবকিছু গত হবে বটে, তবে ঈশ্বরের বাণী কখনোই নয়। আমি বিশ্বাস করি শত প্রতিকূলতা সত্ত্বেও আমার আশার প্রতিটি পর্যায়ে বাস্তবায়িত হবে। পৃথিবীর ওই অঞ্চলটি সম্পর্কে নবী ঈসার মুখ থেকে যে ভবিষ্যৎবাণী নিঃসৃত হয়েছে তা লিপিবদ্ধ আছে পবিত্র গ্রন্থের বিভিন্ন স্থানে, যে স্পেন থেকে ঈশ্বরের নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। এভাবে পবিত্র ত্রিসত্তার নামে আমি যাত্রা করলাম এবং আমি যা বলেছিলাম তার বাস্তবতার প্রমাণ সহ শীঘ্রই ফিরে এলাম। রাজা রানীকে সম্বোধন করে কলম্বাস তার ডায়েরিতে লিখেন অভিযানের বিশেষ লক্ষ্যের কথা। আমাদের খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের প্রেমিক, হিতাকাঙ্ক্ষী এবং মূর্তি পূজা ও মোহামেডানের ভ্রান্ত ধর্মীয় সত্যের শত্রুদের বিরুদ্ধে আপনি আমাকে ভারতের এসব অঞ্চলে প্রেরণ করেন। উদ্দেশ্য হলো এ অঞ্চলের রাজা, বাদশাহ, জনগণ এবং এসব ভূমি বৈশিষ্ট্য বলিসহ সর্ববিষয়ে যেন ধারণা নিতে পারি, আর যেন যাচাই করতে পারি যে তাদেরকে কিভাবে আমাদের পবিত্র ধর্মবিশ্বাস গ্রহণ করানো যায়। কলম্বাস যাত্রা করলেন আটলান্টিকের পশ্চিমে। এ পথ ধরে কেউ যায়নি ভারতে। যারা যায় পূর্বের চেনা জানা পথ দিয়ে। কলম্বাসকে বলা হয়েছিল পূর্বের পথ পরিহার করার জন্য, পশ্চিম সমুদ্র পথে ভারত গমনের জন্য। পূর্বের পথে মুসলিম শত্রুদল, সমুদ্রকে ওরা নিজেদের জলাশয় বানিয়ে ফেলেছে। তাদের নৌ আধিপত্যকে চ্যালেঞ্জ করার সাধ্য কারণেই তাই যেতে হবে আটলান্টিকের পশ্চিম অঞ্চল দিয়ে। কলম্বাস এ পথ ধরে এগোতে লাগলেন ভারতের দিকে, কিন্তু গেলেন আমেরিকায়। আমেরিকাকেই তিনি ভারত বলে ভাবেন, লিখেন এবং প্রচার করেন জীবনভর। সেখানকার মানুষের কাছে নিজেকে স্বর্গদূত হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সরল মানুষগুলো হয়তো প্রথমে নবাগতদের এমনই ভেবেছিল, তাই কলম্বাস চিঠিতে লেখেন কয়েকজন রেড ইন্ডিয়ান গাইডের কথা, যাদেরকে তিনি জোরপূর্বক ধরে নিয়ে প্রশিক্ষণ দিয়েছিলেন। কলম্বাস রেড ইন্ডিয়ানদের যে এলাকায় যেতেন তারা সর্বাগ্রে প্রচার করত একটি ঘোষণা। তারা চিৎকার করে স্বজাতির লোকদের ডেকে ডেকে বলতো, এসো এসো, স্বর্গবাসী জাতিটিকে দেখে যাও। সাম্রাজ্য বিস্তার, সম্পদ লুণ্ঠন ও ধর্ম প্রচারের লক্ষ্যে আগত এ বাহিনীর জন্য প্রয়োজন ছিল স্থানীয় কিছু কণ্ঠস্বর, যারা তাদের স্বর্গীয় ভাবমূর্তি তৈরি করবে এবং জনগণের চিন্তাকে বিভ্রান্ত করবে। তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে সৃষ্টি করবে দোয়া, বুঝতে দেবে না কোন প্রেরণা নবাগতদের নিয়ে এসেছে তাদের ভূমিতে। অভিযানের প্রেরণা। ইতালির জেনুয়া শহরের এক তাঁতি পরিবারে জন্মেছিলেন কলম্বাস। জন্ম তার 1451 সালে। জন্মসূত্রে তার ইতালীয় নাম ক্রিস্টোফো কলম্বো। পরে যখন স্পেনের হয়ে ওঠেন তখন তার নাম স্প্যানিশ নাম দাঁড়ায় ক্রিস্টোবাল কলন। বিশ্বজুড়ে তিনি বিখ্যাত ইংরেজি ক্রিস্টোফার কলম্বাস নামে, যা মূলত এসেছে ল্যাটিন ক্রিস্টোফার্স কলম্বাস হতে। কলম্বাসের দরিদ্র বাবা কাপড়ের ব্যবসা করতেন। জেনুয়ায় কাপড় আসতো মুসলিম স্পেন থেকে। পৃথিবীর সেরা কাপড় উৎপাদন করত তখন মুসলিম শহরগুলো। ইউরোপ ছিল তাদের বক্তা। জেনুয়া ছিল বিখ্যাত বাণিজ্য বন্দর।
ক্রুসেডের ফলে শহরটি আলাদা গুরুত্ব অর্জন করে। 1204 খ্রিস্টাব্দের চতুর্থ ক্রুসেড এবং 1261 খ্রিস্টাব্দে গ্রিক সাম্রাজ্যের দ্বীপসমূহ ও মুসলিম উপকূল সমূহের সাথে নতুন সংযোগের ফলে ভেনিস ও জেনুয়ার জন্য খুলে যায় কৃষ্ণ সাগরে যাওয়ার দরজা। মুসলিম বিশ্বের উন্নত জীবনের দৃশ্য বিস্মিত করে ক্রুসেডার ব্যবসায়ী ও অভিযাত্রীদের। মুসলিম সালতানাতের অনুকরণে ইউরোপে তখন চালু হয় সোনার মুদ্রা। জেনুয়ায় চালু হওয়া স্বর্ণ মুদ্রার নাম ছিল জেনিভিনু। জেনিভিনু ছড়ালো দেশে দেশে, সোনার কদর বেড়ে গেল নগরে নগরে। প্রাচ্যের সাথে যোগাযোগের ফলে জেনুয়ায় চালু নতুন জীবনের স্বপ্ন দুলিয়ে দিল তরুণ প্রজন্মকে। তাদের চোখে ইতিমধ্যে অঙ্কিত হয়েছে মুসলিমদের সমৃদ্ধ জীবনের চিত্র। মূল্যবান সোনা আর প্রাচুর্যময় জীবনের প্রয়োজনে ইউরোপে শুরু হলো সমুদ্র যাত্রার নতুন উদ্যম। এই উদ্যমে নেতৃত্ব দিচ্ছিল জেনুয়া। জেনুয়ার অধিবাসীরা স্বভাবতই ছিল দুঃসাহসী। তাদের মাঝে জাগলো অভিযানের অদম্য ইচ্ছা। ক্রুসেডের অন্যতম কেন্দ্র ছিল এই নগরী। উত্তাল সমুদ্র পেরিয়ে জেনুয়ার নাবিকরা যায় সিরিয়ায়, নেতৃত্ব দেয় মুসলিম বিরোধী ক্রুসেডে। সোনার খোঁজে তারা যায় দক্ষিণ সুদানের দুর্গম অঞ্চলে, মরক্কোর উপারে, যেখানে এক অভিযাত্রী নেতার বাসায় রয়েছে ছায়াঘন সমুদ্র। 15 শতকে তারা যায় ক্যানারি দ্বীপপুঞ্জে। জেনুয়ার বহু অধিবাসী ছড়িয়ে পড়ে লিসবন, সেভিয়া ও কাদিজে। বাণিজ্যের জন্য তাদের চোখ তখন আরো দূর গন্তব্যের দিকে। ধর্মগুরুরা ছড়িয়ে দিলেন নতুন প্রেরণা। শত শত বছরের ক্রুসেড ব্যর্থ হয়েছে, ইসলামকে পরাজিত করা যায়নি যুদ্ধের মাধ্যমে। এবার ধর্মান্তরের জন্য প্রয়োজন শান্তিপূর্ণ প্রচার। অখ্রিস্টান জাতিসমূহকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে হবে। রেমান্ডাস লালাসের মতো অনেকেই মনে করতেন ধর্ম প্রচারের মিশন ক্রুসেডেরই স্থলাভিষিক্ত হওয়া উচিত এবং সামরিক অভিযানের স্থলে শান্তিপূর্ণ ধর্মপ্রচার প্রবর্তিত হওয়া উচিত। তারা চাইতেন এশিয়ার ধর্মান্তরই এর একান্ত লক্ষ্য হওয়া উচিত, যাতে করে পানি যেভাবে সমুদ্রকে ছেয়ে ফেলে তেমনিভাবে পৃথিবী যিশুর জ্ঞানে একাকার হয়ে যায়। ইতালীয় বন্দর সমূহের নাবিকরা যেভাবে প্রথম ক্রুসেডের সহগামী হয়েছিল, তেমনিভাবে এই মিশনের সঙ্গে ইতালির বণিকরা সহগামী হয়। এর অনুকরণে কেবল পোলোরাই তাদের বিরাট ভ্রমণে বের হননি। একটি জেনোয়া কোম্পানি কাম্পিয়ান সাগরে নৌ বাণিজ্য অভিযান পরিচালনা করে। এ প্রয়াস ছিল মূলত একটি খ্রিস্টান এশিয়াকে একটি খ্রিস্টান ইউরোপের সাথে সংযুক্ত করার উদ্দেশ্যে। সেটা তাৎক্ষণিক কাজ দেয়নি, ফলে নতুন অভিযাত্রার কর্মসূচি সামনে এলো। আর্নেস্ট বার্কারের বাসায় শেষ পর্যন্ত এর ফল দাঁড়ায় খ্রিস্ট ধর্মের অবনতিতে এবং ইসলাম ধর্মের বিস্তৃতিতে। উসমানী তুর্কিদের ক্ষমতা বৃদ্ধির ফলে ইসলাম আরো বিস্তৃতি পরিসরে ছড়িয়ে পড়ে, কিন্তু অপরাজিত পাশ্চাত্যের জন্য একটি নতুন আশার আলো উদ্ভাসিত হয়। এই নতুন আশারই ফলশ্রুতি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লব। স্থলপথ যদি রুদ্ধই হয়ে যায়, তাহলে খ্রিস্টানরা কেন সমুদ্র পথে এগিয়ে যাবে না? কেন তারা নৌপথে প্রাচ্যে গিয়ে পেছন থেকে মুসলমানদের ধরবে না এবং জেরুজালেমকে এ টেরগো হিসেবে জয় করবে না? এ চেতনা থেকে শুরু হলো ইতিহাসের গতি পরিবর্তনকারী নৌ ক্রুসেড, যা পরিণতিতে ক্ষমতার চাকাকে পাশ্চাত্যের পক্ষে ঘুরিয়ে দেয়। নৌপথে প্রাচ্যে গিয়ে পেছন থেকে মুসলমানদের ধরার জন্য প্রস্তুতি গ্রহণকারী নাবিকদের অন্যতম কেন্দ্র ছিল জেনুয়া। ক্রুসেড বাণিজ্য, ধর্মপ্রচার ও সেই জন্য অভিযাত্রার উদ্যম নগরীটিকে কর্মচঞ্চল করে রেখেছিল। দুঃসাহসী অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস এর চরিত্রের মাঝে তার মাতৃভূমি জেনোয়ার বৈশিষ্ট্য কাজ করেছিল। একজন ধর্মযোদ্ধা ও ধর্মপ্রচারক এবং একজন বণিক ও অভিযাত্রী হিসেবে তিনি নিজেকে আবিষ্কার করতে চাইলেন। ভারতের লক্ষ্যে তার যাত্রার মূলে ওই 3 চরিত্রের দাবি কাজ করছিল। তার ও তার পৃষ্ঠপোষকদের মধ্যে স্বর্ণের চাহিদা ছিল প্রবলতর। ইউরোপে তখন স্বর্ণকে ভাবা হতো আসল সম্পদ। স্বর্ণ তৃষ্ণা তাদের ভেতরে বেড়ে যায় ক্রুসেডের ফলে। রাজা, পুরোহিত, বণিক থেকে নিয়ে ভিক্ষুক পর্যন্ত প্রত্যেকের চোখ চকচক করত স্বর্ণের নাম শুনলেই। স্বর্ণ সম্পর্কে কলম্বাসের ধারণা স্পষ্ট হয় তার বর্ণনায়।
তিনি লিখেন, সমস্ত দ্রব্যের মধ্যে স্বর্ণই সবচেয়ে মূল্যবান, স্বর্ণই সম্পদ, এবং যার কাছে এটি আছে সে যা চায় তাই পেতে পারে। একই সাথে রয়েছে আত্মাসমূহকে কবরে আযাব থেকে রক্ষা করার এবং তাদেরকে স্বর্গের আরাম আয়েশে পুনর্বাসিত করার সুযোগ। কলম্বাসের রচনা ও তার সাথীদের বিবরণ থেকে স্পষ্ট হয়, স্বর্ণের সন্ধান ছিল তার অন্যতম অভিপ্রায়। স্পেনের অভিজাত মহল তার অভিযান থেকে আশা করেছিল বিপুল স্বর্ণ। রাজা রানীর অভিপ্রায় ছিল বিপুল স্বর্ণ। কলম্বাস ওই ঈগল দৃষ্টিতে খুঁজে ফিরেছিলেন স্বর্ণ, এই জন্য ছুটেছিলেন দ্বীপ থেকে দ্বীপান্তরে। কলম্বাসের 4টি অভিযানের দুঃসহ কষ্ট ও তুমুল সাহসের গোড়ায় অন্যতম অনুপ্রেরণা ছিল স্বর্ণের সম্ভাবনা। দ্বিতীয় অভিযানে আদিবাসী নেতা গোয়াকামারের এলাকায় অবস্থানের বর্ণনা দিতে গিয়ে কলম্বাসের সহযাত্রী ও চিকিৎসক ডাক্তার চানা যা লিখেছেন, এক কথায় তাতে ফুটে উঠেছে তাদের মানস। চানা লিখেন, আমরা খুঁজছিলাম এমন একটি স্থান যার পাশেই রয়েছে সোনার খনি। তাদের অনুসন্ধান ছিল স্বর্ণকে কেন্দ্র করে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে দ্বীপের পর দ্বীপে অনুসন্ধান চলেছে। দ্বিতীয় সফরে ডাক্তার চানার বিবরণ থেকে স্বর্ণ সংগ্রহের পরিমাণ আন্দাজ করা যায়। এখন নির্দ্বিধায় আমাদের উভয় রাজসিংহাসন নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে ধনী রাজন্য ভাবতে পারেন। সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত এমন আশ্চর্য বিষয় কোথাও দেখা যায়নি, কোথাও পঠিত হয়নি। কারণ পরবর্তী সমুদ্রাভিযানের ফিরতি জাহাজগুলো স্বর্ণের এমন এক এক চালান নিয়ে ফিরবে যে তা শুনবে সে আশ্চর্যজনিত না হয়ে পারবে না। সোনার প্রতি প্রবল তৃষ্ণা থাকলেও লোভনীয় যা পেয়েছেন সবই জাহাজে তুলেছেন কলম্বাস। মশলা তুলা পাথর থেকে নিয়ে অগণিত মানুষ যারা ছিল প্রকৃতির স্বাধীন সন্তান, তিনি তাদেরকে দাস হিসেবে ধরে নিয়ে যান। তার কাছে সবই ছিল লুঠের সমান। সাম্রাজ্যের জন্য যা কাজে লাগবে রাজা রানীর প্রতি কলম্বাস লিখেন, আমি প্রতিজ্ঞা করছি যে আমাদের অপরাজয় রাজদরবারের সামান্য সহায়তা পেলেই আমি তাদের জন্য তার যত চান তত পরিমাণ স্বর্ণ, মশলা তুলা এবং মাস্টিক অর্থাৎ বৃক্ষের সালজাত পদার্থ যা দ্বারা বার্নিশ তৈরি করা হয়, যা শুধু চিউস দ্বীপে পাওয়া যায়, এবং তাদের নৌবাহিনীর জন্য যত মানুষ প্রয়োজন তার সবটাই সরবরাহ করব।